আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সেপ্টেম্বর 25 ডায়েটের উপর যে আমাদের লং ব্যাচটি শুরু হতে যাচ্ছে সেটির ওরিয়েন্টেশন ক্লাসে। আমি যারা জুমে আছেন এবং যারা আমাদের সাথে ফেসবুক লাইভে যুক্ত আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর খাদিজা বিনতে আনোয়ার, সেশন 2017-18। আমি এমবিবিএস করেছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে এবং এমআরসিএস পার্ট 1 পাস করেছি 24 এর সেপ্টেম্বর ডায়েটে। এমআরসিএস বা রয়্যাল কলেজ মেম্বারশিপ অফ রয়্যাল কলেজ অফ সার্জন, এই ডিগ্রিটার নামের সঙ্গে কিন্তু জড়িয়ে আছে একটা রয়্যাল বা রাজকীয় ভাব। সো এই ডিগ্রিটা আমাদের বাংলাদেশি বা বিদেশি ম্যাক্সিমাম বা সব সার্জনেরই একটা টেন্ডেন্সি থাকে এই কাঙ্ক্ষিত ডিগ্রিটি নিজের নামে করার। সো আমরা সেই জন্য যে যাত্রাটি আমাদের আজকে থেকে শুরু হচ্ছে সেপ্টেম্বর 25 কে সামনে রেখে আমাদের যে যাত্রাটি আজকে শুরু হতে যাচ্ছে একটা ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে। আসলে যে কোনো পরীক্ষার যদি আমরা সাকসেস পেতে চাই তাহলে সেই পরীক্ষার সিলেবাস, পরীক্ষার পদ্ধতি এবং পরীক্ষাতে সাকসেস হওয়ার জন্য আমাদের কিছু কৌশল থাকে বা এক্সাম স্ট্র্যাটেজি থাকে এবং প্রিপারেশনের একটা আলাদা ধারা থাকে। এই সব জিনিসগুলো আজকে আমরা চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য, যাতে আপনাদের আগামীর যাত্রাটা সহজ হয় এবং আপনারা কিভাবে অল্প পরিশ্রমে কিভাবে অধিক লাভ আপনারা পাবেন, যে আসলে কিভাবে স্ট্র্যাটেজিক্যালি পড়লে আপনারা প্রথমবারেই এই কাঙ্ক্ষিত যে পার্ট ওয়ান বা পেপার পার্ট এ যেটা আমরা বলি সেই ডিগ্রিটি আপনি নিতে পারবেন। তো আমাদের সাথে আজকে স্পিকার হিসেবে উপস্থিত আছেন ডক্টর সুমন সেন, এমবিবিএস, বিসিএস, এমআরসিএস ইংল্যান্ড, এফসিপিএস এবং ভাইয়া এখন কর্মরত আছেন ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে। আমরা সরাসরি চলে যাব ভাইয়ার কাছে। ভাইয়ার কাছ থেকে আমরা তার কিছু মূল্যবান মন্তব্য এবং মূল্যবান দিক নির্দেশনা নিব, যে দিক নির্দেশনাগুলো অবলম্বন করলে আমরা হয়তো আমাদের যে সামনের যাত্রাটি সেই যাত্রাটি সহজ হবে আমাদের জন্য এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে সাফল্য অর্জন করব। আচ্ছা, আমরা চলে যাচ্ছি ভাইয়ার কাছে। ধন্যবাদ খাদিজা আপু। সবাই আই হোপ আমাকে শুনতে পাচ্ছে। তো যারা নেক্সট এমআরসিএস ডায়েটের জন্য জেনেসিসের সাথে যুক্ত আছেন তাদের সবাইকে আসলে অনেক অভিনন্দন। আমরা জেনেসিস এমআরসিএস এর এই পার্ট এ এবং আমরা যথারীতি পার্ট বিও আস্তে আস্তে শুরু করছি। অলরেডি আমরা একটা মক শেষ করছি। তো আমি আজকে শুধু পার্ট এ যারা পড়া শুরু করতে যাচ্ছেন তাদের প্রিপারেশন বা পরীক্ষা সম্পর্কে কিছু কথা বলবো। আসলে এমআরসিএস হচ্ছে একটা মেম্বারশিপ এক্সাম, মানে রয়্যাল কলেজের। তো এটা হচ্ছে ফার্স্ট স্টেজ টু এন্টার ইনটু দ্য ট্রেনিং প্রোগ্রাম অফ লাইক এফআরসিএস অর আদারওয়াইজ ফর দ্য জব ইন দ্য এনএসএইচ। এখন এমআরসিএস এর আরেকটা পজিটিভ দিক হচ্ছে আপনার অ্যাজ এ সার্জন আপনার ক্লিনিক্যাল যে নলেজ এই পরীক্ষাটার মাধ্যমে কিছুটা আপনার এনরিচড হবে। এবং যেহেতু আমাদের বিসিপিএস এখন জেনারেল সার্জারিতে মিড টার্ম পর্যন্ত এটাকে দেয়, রিকগনিশন করে। আমাকে শুনতে পাচ্ছেন হাদিজা আপু? জি ভাই, আমরা শুনতে পাচ্ছি, আপনি আমি কন্টিনিউ করতে সরি, পারেন। আসলে আমি তো ডিউটিতে ছিলাম। আই এম সরি ফর দ্যাট। তো যেটা বলতেছিলাম, মানে পার্টের প্রিপারেশনটা মেনলি বেসড হয় একটু বেসিকের উপর। সো সেখানে অ্যানাটমি কেন্দ্রিক একটু প্রিপারেশন থাকে। আর হচ্ছে যে মানে ফিজিও, মাইক্রোবায়োলজি অতটা আসে না যতটা আমাদের বিসিপিএস বা আমাদের দেশের পরীক্ষাগুলোতে আসে। তো মেইন ফোকাস হচ্ছে অ্যানাটমি আর হচ্ছে ফিজিওলজি, এই দুইটা পার্টের বেসিক পার্টের পাস করার জন্য এসেনশিয়াল। আর পেপার 2 যেটা ক্লিনিক্যাল, তার জন্য আমাদের জেনেসিসের যে প্রোগ্রামড যে শিটগুলো আছে, তো
তো সেই শিটগুলো অনেক ওয়েল অর্গানাইজড এবং ক্লিনিক্যালের যে ক্লাসগুলো আছে সব ফ্যাকাল্টি কভার করে, যেমন অর্থোপেডিক্স, অ্যাকুট মেডিসিন অ্যান্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অফ দি ট্রমা, দেন কোলোরেক্টাল, ভাস্কুলার অ্যান্ড বার্ন প্লাস্টিক অ্যান্ড পেডি, মানে অল সাবজেক্টই ছোট ছোট করে কিছু ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এবং কিছু এসেনশিয়াল যে নলেজ সেইটা তো প্রোভাইড করা হয়, মানে এটা এক্সামে ওরা চেক করে আর কি। তো যেহেতু 300 মার্কের ভিতরে 180 মার্কই বেসিক এবং 120 মার্কের ক্লিনিক্যাল, তো দুইটা সেকশনেই ওভারঅল পারফর্ম করলে পাস করার চান্সটা একটু বেশি থাকে। এইটা হচ্ছে একটা ব্যাপার। তো আমরা যেটা জেনেসিস থেকে যেটা করছি, আমরা শিটগুলা এলোপাথারি যে ইয়া ছিল ইএমআরসিএস বেসড ওইগুলাকে আমরা একটু কোরিলেট করার ট্রাই করছি, যাতে স্টুডেন্টদের পড়তে সুবিধা হয়, যেটা আমাদের সময় খুব কষ্ট হতো। যে সাপোজ একটা অ্যাবডোমিনের কোশ্চেন, একটা থোরাক্সের কোশ্চেন, একটা সুপিরিয়র এক্সট্রিমিটির কোশ্চেন, তো এখন আসলে ওইটা আর স্টুডেন্টদের এই কষ্টটা করা লাগে না। আমরা একসাথে কম্পাইল করে দিছি শিটটা, প্লাস ক্লিনিক্যালের শিটটাও। তো আমরা চেষ্টা করি যে ক্লিনিক্যালে এবং বেসিকে যাতে স্টুডেন্টদের মাথায় জাস্ট কোশ্চেনের মেন যে কি ওয়ার্ডটা সেট করে যাতে তারা দ্রুত অ্যান্সারটা করতে পারে, এই চেষ্টাটা আমরা এই মানে স্টুডেন্টদের পার্ট এ পরীক্ষার জন্য এইটুক ক্যাপাবল আমরা করে দিই এবং রেগুলার মক থাকে। সো পার্টে পরীক্ষা পাস করতে গেলে যেটা দরকার, আপনি শীটটা থরলি ফলো করে জাস্ট মেন্টর যারা আছেন আমাদের, সেটা অবশ্যই শীট থেকে অনেক ইম্পর্টেন্ট জিনিস হয়তো মার্ক করবে, লেস ইম্পর্টেন্ট জিনিসটা বাদ দিবে। তো এটার ভিত্তিতে আপনি প্রিপারেশনটা নিলে খুব একটা বেশি ডিফিকাল্ট হবে না এই এক্সামটা পাস করা পার্ট এটা। কারণ এটার মানে এদের একটা সার্টেইন পাস রেট থাকে অলওয়েজ। এমন না যে একবার 30-40 জন পাস করলো আর একবার 500 বা 600 জন পাস করলো, ওরা কনস্ট্যান্ট রেটে পাস করায়। সো আপনি যদি প্রিপারেশন নেন অপটিমাম ভাবে, তাহলে আপনার রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা আসলে তেমন নাই। এটা হচ্ছে আমার মানে অবজারভেশন এই পরীক্ষা নিয়ে। তো যেহেতু এখন আবার বিসিপিএসও কিছুটা রিকগনিশন দেয় মিড টার্ম পর্যন্ত সার্জারিতে, সুতরাং আপনি যদি শুধু এমআরসিএস নিয়ে পড়ে থাকেন, আগে দেখা যাচ্ছে যে দেশের প্রেক্ষাপটে ওই আপনার একটা মনে হতো যে না, দেশে আমার পোস্ট গ্রাজুয়েশনটা ল্যাকিং থাকে। তো বিসিপিএস এই কাজটা করার ফলে এমআরসিএস এর রিকগনিশনটা আরেকটু এনলাইট হয়েছে আমাদের দেশের জন্য, 1 নম্বর। আর 2 নম্বর, আপনি যারা যুক্ত আছেন প্রথম থেকে একটা টার্গেট করে ফেলবেন। আপনি যদি সেপ্টেম্বর ডায়েটে পরীক্ষা দিতে চান, তাহলে অ্যাজ আর্লি অ্যাজ বুকিংটা করে ফেলবেন পরীক্ষার। এরপরে আপনি মানে সিস্টেম ওয়াইজ জাস্ট পড়াগুলো কন্টিনিউ করবেন। খুব বেশি ডিফিকাল্ট না, খুব বেশি যে কমপ্লিকেটেড কোশ্চেন আসে সেরকম না। পার্ট এতে শুধু বেসিক নলেজটাই চেক করা হয়। সো আমার মনে হয় এটা ডুয়েবল পরীক্ষাটা। ঠিক আছে, এটা হচ্ছে আমার যারা পার্টিসিপেন্ট আছেন বা তারা যদি আরো কিছু জানতে চান, আমাকে 2-1টা কোশ্চেন করলে আমি হয়তো আর একটু এক্সপ্লেনেশন করতে পারতাম। ফাদিয়া আপু, শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। ভাই, আপনি যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন যে আসলে এখন তো জানুয়ারি, যারা এখন আমাদের সাথে যাত্রা শুরু করছে তারা তো সেপ্টেম্বর ডায়েটে পরীক্ষা দিবে। সো হুম। ওরা কিভাবে প্রিপারেশনটা নিবে বা কয়বার রিভিশন করা উচিত বা রিকলস গুলা, এগুলো নিয়ে যদি ভাই একটু আমাদের ধারণা দিতেন আপনি। আচ্ছা, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। যেহেতু এপ্রিলে পরীক্ষা, আমার মনে হয় এই পরীক্ষাটার জন্য 5 থেকে 6 মাসের একটা কম্প্যাক্ট শিডিউল দরকার, যেখানে বেসিক এবং ক্লিনিক্যালের শীটগুলা কমপক্ষে 2 থেকে 3 বার রিভিশন দিতে হবে। হ্যাঁ, প্রথম 3 মাসের ভিতরেই এটা করা উচিত। এবং পরের যে 2 মাস থাকবে, যেহেতু এখানে রিকলস বেসড পরীক্ষা হয়, রিকলস থেকে অনেক কোশ্চেন আসে। তো রিকলস এর কোশ্চেন গুলো এক্সপ্লেনেশন সহ প্র্যাকটিস করাটাও দরকার আছে। সুতরাং ফার্স্ট অফ অল বেসিক এবং ক্লিনিক্যালে 2.5 থেকে 3 মাসের একটা শিডিউল দিয়ে ওইটার একটা মানে আয়ত্তে নিয়ে আসতে হবে। এরপরে রিকলস গুলা বিগত মিনিমাম 5 বছরের রিকলস আপনাকে খুব ভালোভাবে পড়ে যেতে হবে মাথায় নিয়ে। সুতরাং অ্যারাউন্ড 5 থেকে 6 মাস ইজ এনাফ টু পাস দিস এক্সাম। And the important thing is to give the regular mock, because mock দিলে আপনার ক্লারিফিকেশনটা আসবে, আপনি বুঝতে পারবেন যে আপনার কোথায় কোথায় ভুলগুলো আছে। কারণ এদের কোশ্চেন অনেক স্ট্রেট ফরওয়ার্ড হয়, there is no complication in the question and answer section, যে খুব কনফিউজ থাকে না অনেক সময়, যে যেহেতু সবগুলো এসবিএ কেন্দ্রিক, এমন হয় না যে 5টার ভিতর 5টাই অ্যান্সার মনে হচ্ছে, এদের কোশ্চেনগুলো এরকম হয় না। কোশ্চেনগুলো স্ট্রেট ফরওয়ার্ডই হয়, বাকি অপশনগুলো আপনি খুব ইজিলি এক্সক্লুড করতে পারবেন। সুতরাং আমার দৃষ্টিতে 5 থেকে 6 মাসের জন্য একটা কম্প্যাক্ট প্রিপারেশন হওয়া উচিত। এরপরে যে যতবার তার রিকলস গুলো রিভিশন দিবে, তার আপনার পাস করার চান্সটা তত বেশি বাড়বে। এটাই। আহ,
ভাইয়া আরেকটা প্রশ্ন ছিল যে আমরা লাস্ট 24 সেপ্টেম্বর বা এই বছর জানুয়ারি কোয়েশ্চেন প্যাটার্নে যতটুকু আমরা দেখতে পাচ্ছি যে রিকল থেকে আগে যেভাবে গতানুগতিক 60, 70 বা 80% কমন আসতো সেটা এখন আর আসছে না। দেখা যাচ্ছে টপিক গুলো সেম থাকছে বাট কোয়েশ্চেনের প্যাটার্নটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে যারা আমাদের নতুন পরীক্ষার্থী আছে তারা কিন্তু একটু ভয় বা শঙ্কার মধ্যে আছে যে আসলে কতটুকু আমাদের জন্য হবে রিকলস পড়লে। তো ওদেরকে নির্ভয় দেওয়ার জন্য ভাইয়া যদি কিছু বলতেন বা কিভাবে আসলে এই যে কোশ্চেন প্যাটার্নটা চেঞ্জ হয়ে যে যাচ্ছে আমাদের স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত, এই বিষয়গুলো যদি ভাই একটু বলতেন। হ্যাঁ, রিসেন্ট কিছু পরীক্ষাতে এই ট্রেন্ডটা আসলে শুরু হয়েছে 2022-এর সেপ্টেম্বর থেকে। মানে এই যে রিকলস থেকে একটু কমন পড়ার যে একটা মানে কথা শোনা যায়। তো এটা আমি কোশ্চেন গুলো অ্যানালাইসিস করছি খুব ভালোভাবেই। তো আমি রিকলস গুলা করে দেখছি যেটা মানে ক্যান্ডিডেটরা একটু মানে হয়ে যাচ্ছে, মানে ডাইভার্স হয়ে যাচ্ছে প্রিপারেশনের ক্ষেত্রে। সাপোজ আপনার মনে হবে কি যে আমি একটা সার্জারি পরীক্ষা দিতে যাব, আমি তো বেইলিয়ান ল্যাবটা পড়ি নাই। কিন্তু আপনাকে বুঝতে হবে এই পরীক্ষাটা কিন্তু বেইলিয়ান ল্যাব বেসড না। সুতরাং এই পরীক্ষার জন্য আপনার বেইলিয়ান ল্যাবের প্রয়োজন নেই। আপনার ওই যে ইএমআরসিস এর যে গাইডলাইন আছে ওদের, যেটার ভিত্তিতে আমরা জেনেসিস শিটটা তৈরি করছি, আপনার এই শিটটাকেই প্রায়োরিটি দিয়ে থরলি পড়তে হবে টপিক বেসড। রিকলসটা ইম্পর্টেন্ট টপিক সিলেকশনে। আমি তো এমন হবে না যে আপনি একদম পেজ টু পেজ কপি পাবেন, কিন্তু আপনি যদি থিমটা নিতে পারেন। সাপোজ কিছু কোশ্চেন আপনার মানে পেইড, যেমন একটা বার্নের ফ্লুইড ক্যালকুলেশন। তো পার্সেন্টেজ অফ বার্ন হয়তোবা প্রতি বছরই চেঞ্জ হবে। আমি এটা বোঝাতে চাচ্ছি যে আপনার এক্সামের টপিক গুলো সেম থাকছে, হয়তোবা রিকলস একদম পেজ টু পেজ রিপিট হয় না। হ্যাঁ, তো আপনি রিকলসটা পড়লে দেখা যাচ্ছে আউট অফ 300 আই গেস আপনি 120 প্লাস কোশ্চেন আপনি মানে কমনের মতোই পাবেন। বাকিগুলো আপনি বেসিক থেকে অ্যান্সার করার চেষ্টা করবেন। যেইটা আমরা জেনেসিসের এই শীটটাকে যেভাবে সাজাইছি, তো আপনি থরলি পড়লে আপনার আর সেকেন্ড অন্য কোনো বই বা অন্য কোনো ইসের আসলে প্রয়োজন হবে না। সুতরাং আপনি আমাদের যে মেন্টর প্যানেল আছে পার্ট এর, তারা অনেক দিন ধরে ক্লাস নিচ্ছে এবং যথেষ্ট এক্সপিরিয়েন্সড যে কোন জায়গাটা আসলে হাইলাইট করতে হবে, কোথা থেকে কোশ্চেন গুলা অ্যারাইজ করবে। তো এই কাজটা আমরা একটু মানে আমাদের পার্টিসিপেন্টদের জন্য একটু সহজ করে দিতে চাই। এটা আমাদের উদ্দেশ্য, যাতে মানে সবাই যাতে বুঝতে পারে থিমটা, এক্সামের থিমটা নিয়ে যাতে এক্সামের হলে যেতে পারে, যাতে রিকলস যেটাই হোক তারা যেন অ্যান্সার করে আসতে পারবে। কারণ যেহেতু আমি আগে বললাম যে এটা আপনি অপশানে 5টার ভিতরে 4টা অপশন কিন্তু আপনি ইজিলি এক্সক্লুড করতে পারবেন। এমন হবে না যে খুব কনফিউজিং অপশনগুলো দেওয়া হবে। সুতরাং আপনার যেটা দরকার যে আমার টপিক কোনটা ইম্পর্টেন্ট। যেমন আমি যদি একটু অর্থোপেডিক্সের কিছু টপিকস বলি, অর্থোপেডিক্স এরকম 7 বা 8টা টপিকস থেকেই কোশ্চেন হবে। আপনি হিপ ফ্র্যাকচারের ম্যানেজমেন্ট, নি ইনজুরি ম্যানেজমেন্ট, পেডিয়াট্রিক অর্থোপেডিক্সের যে 3টা ডিজিজ কন্ডিশন আছে, এই 3টা মানে এইগুলা থেকে আপনার বেশি কোশ্চেনটা আসবে। আমি এটাই বোঝাতে চাচ্ছি যে হয়তোবা মানে পার্টিসিপেন্টদের উচিত হবে যে মক কি কমন পড়লো না না পড়লো এই মিথের ভিতরে আমি যাব না। আমার প্রিপারেশনের থিম হবে আমি বেসিক এবং ক্লিনিক্যালের শিটগুলো থরলি পড়বো, পড়ে আমি জিনিসটা একটু মাথায় নিব। মেন্টররা যেই টিপস গুলা দেয় বা যেই পয়েন্টগুলো হাইলাইট করছে সেগুলো আমি এক্সামের হলে আমার মাথায় নিয়ে যাব, এবং আমার আরেকটা দায়িত্ব যে 5 বছরের রিকলসটা আমাকে পড়তে হবে। এরপরে বাকিটা দ্য রেস্ট ইজ অন দ্য ফেট। সো আমাদের অলমাইটির উপরে ছেড়ে দিতে হবে যে আমি আমার কাজটা সম্পূর্ণ করছি, বাকিটা দ্য রেজাল্ট উইল টেল দ্য স্টোরি অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আশা করি এখন সবাই বুঝতে পারছে যে যদিও আমাদের রিকল কখনো কমন পড়ে না বাট রিকলের টপিক গুলা কিন্তু সেম থাকে। ভাইয়া হ্যাঁ আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে আমি নিজে যখন আর কি ইন্টার্নশিপে ছিলাম, আমি ইন্টার্নশিপে থাকা অবস্থায় পার্টে দিয়েছি। তো দেখা যায় হুম যে হুম পেপার ওয়ানটা অ্যানাটমি, ফিজিওলজি, মাইক্রো এন্ড কিছু ফার্মা, স্ট্যাটিস্টিক, এই কোশ্চেন গুলা মোটামুটি আমাদের জন্য ডুয়েবল হয় কারণ এগুলো আমাদের পুরো 5 বছরের মেডিকেলের যে নলেজ আছে সেটা থেকে আমরা পারি। কিন্তু দেখা যায় ভাইয়া পেপার টু এর ক্ষেত্রে যে প্রবলেমটা হয় যে ক্লিনিক্যাল পুরোটাই, এবং এই ক্লিনিক্যালের হুম। সঙ্গে আমরা যে এমবিবিএস ফাইনাল প্রফের সার্জারি পরীক্ষা যেই পড়াগুলো পড়ি তার সাথে একটু ডিফারেন্স আছে। বা আহ, আমি যদি বলি টপিকের ক্ষেত্রে আমাদের অনেক নিউ নিউ টপিক থাকে। তো দেখা যায় যে এখন আমার মতো আমার অনেক জুনিয়র আছে যারা ইন্টার্নশিপে বা খুব আর্লি ফেজে চায় যে এমআরসিএস পার্ট ওয়ানটা কমপ্লিট করতে, কারণ এটার জন্য বিএমডিসির প্রয়োজন হয় না। সো ভাইয়া ওদের একটা ভয়ের জায়গা থাকে যে পেপার টু এর ক্ষেত্রে আমরা কি করব। এই ক্ষেত্রে আমাদের যে জেনেসিসের যে লং কোর্স এটা কিভাবে ওদেরকে হেল্প করতে পারে, যদি ভাইয়া এই বিষয়টা একটু পেপার টু এর দিকে ফোকাস করে বলতেন। থ্যাংক ইউ ফর দ্য কোশ্চেন। অ্যাকচুয়ালি আপনি যে প্রশ্নটা অ্যারাইজ করছেন,
এইটা যে এমআরসিএস প্রিপারেশনের জন্য কতটা লজিক্যাল, আমি এটা বোঝাবো। আমার নিজের উদাহরণ দিয়ে আমি বোঝাবো আসলে। আমি যখন এমআরসিএস পড়া শুরু করি, তখন আমার সার্জারির কোনো নলেজ আমার ভিতরে ছিল না, যখন আমি পার্টে শুরু করি প্রিপারেশন। তো এই জায়গাটা আমিও ডিফিকাল্টি ফেস করছি যে আমি কিভাবে ক্লিনিক্যালের ১২০ মার্ক আমি ফেস করব। যেহেতু বেসিক একই, আমরা মেডিকেল লাইফে যেগুলো পড়ে আসছি, বেসিক পড়লে হয়তোবা সবাই পারে এবং ইন্টার্নশিপের পরেই এই পরীক্ষা দেওয়া যায়। তা আমাদের জেনেসিসের কাজটা কি? এই লং বেঞ্চ গুলাতে আমরা ক্লিনিক্যালের যে ১২০ মার্কের যে শিটগুলো আছে, আমরা ওখান থেকে যেহেতু আমরা মানে সবাইকে একটু মানে ক্লু গুলা ধরাই দিই যে আপনি সাপোজ হিপ ফ্র্যাকচারের উপরে অনেকগুলো কোশ্চেন আসে পরীক্ষায়, এটা আপনি অথবা পরীক্ষা দিচ্ছেন, আপনি বুঝতে পারবেন। তা আমরা যদি এই পুরো ক্লাসিফিকেশনটা জাস্ট একটা সহজভাবে, মানে ওদেরকে কিভাবে সহজভাবে করলে ওরা অ্যান্সারটা দিতে পারে, এই কাজটা আমি, আমারই এক সিনিয়র সার্জারির এক ভাইয়া ছিলেন, উনি আমাকে হেল্প করছিল। তখন তো এমন কোচিং ছিল না। তো উনি আমাকে হেল্প যদি না করতেন, আমি হয়তোবা কোনো ক্লিনিক্যালটা আমি ভালো করতে পারতাম না। তো দ্যাটস হোয়ার জেনেসিস স্টার্টেড ইটস মিশন টু হেল্প দ্য স্টুডেন্ট। কিভাবে ক্লিনিক্যাল কোশ্চেনগুলো আপনি কম সময়ে এবং একটু সহজভাবে এবং নির্ভুলভাবে অ্যান্সার করতে পারেন কোশ্চেনগুলা। এই কাজটাই আমরা এই লং ব্যাচগুলোতে করে থাকি। প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্টদের যদি আপনি ফিডব্যাক নেন, তাহলে আরো ক্লিয়ার হবে যে ওরা কিন্তু বলছে যে ভাই আসলে ক্লিনিক্যাল ক্লাসগুলা এভাবে যদি না পড়তাম, তাহলে অ্যান্সার করা সম্ভব হতো না। কারণ নলেজ তো আসলে একটা সমুদ্রের মতো, সার্জারির নলেজ বিশেষ করে। তো আমার তো, আমি চিন্তা করবো শুধু পরীক্ষাটা নিয়ে। তো পরীক্ষায় আসার জন্য যতটুকু দরকার ততটুকু আমরা, এটুকু আমরা পার্টিসিপেন্টদের বলতে পারি যে আমরা সেই গ্যাপটা, সেই যে একটা সার্জারির যে ক্লিনিক্যাল পার্টটা ফেস করার যে একটা থিমটা বা সেই ক্লুগুলো আমরা স্টুডেন্টদের মাথার ভিতরে সেট করে দিব, যাতে ওরা ক্লিনিক্যাল কোশ্চেনে অ্যান্সার করতে যে ওদের মনে না হয় যে না আমার তো সার্জারির এক্সপিরিয়েন্স নাই। তো সেই আমাদের যে অভিজ্ঞতাটা আছে, সেইটা আমরা জেনেসিসের শিটের মাধ্যমে এবং ক্লাসগুলোর মাধ্যমে ওদেরকে একটু ধরাই দিব। এটাই আমাদের কাজ। এর বেশি আসলে আমরা কিছু, বাকিটা ক্যান্ডিডেটদের নিজেদেরই আসলে বাকিটা আগায় নিতে হবে, এই আর কি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আসলে সত্যি কথা বলতে গেলে আমি নিজেও যখন প্রিপারেশন নেওয়া শুরু করেছিলাম, প্রথম দিকে এরকম হ্যাপাজার্ড লাগতো, বাট লাস্টে যখন আমি রিকল সলভ করলাম এবং জেনেসিসের রিকলস এর যে ক্লাসগুলো ছিল সেগুলো করলাম, তখন কিন্তু আমার কোরিলেট করা খুবই ইজি হয়েছে। যেটা আপনি বললেন যে ক্লিনিক্যাল পার্টে হুম। কোরিলেশনটা অনেক বেশি দরকার এবং কিভাবে অল্প সময়ের মধ্যে আমি অনেকগুলা ক্লাসিফিকেশন বা অনেকগুলো ম্যানেজমেন্ট মনে রাখবো। আশা করি এই দিক থেকে আমাদের মেন্টর আমাদেরকে সর্বোচ্চ সাহায্য করে যে কিভাবে আমরা অল্প সময়ে একটা পুরো ক্লাসিফিকেশন ম্যানেজমেন্ট মনে রাখবো। সো যারা আমার মতো জুনিয়র মানে জুনিয়র ডক্টর বা ইন্টার্ন থাকা অবস্থায় যারা এমআরসিএস পার্ট এ কমপ্লিট করতে চান, আশা করি আপনাদের এই লং ব্যাচের যে আমাদের যে পেপার 2 এর প্রিপারেশন, এটা আপনাদের জন্য যথোপযুক্ত হবে। আচ্ছা, আমাদের সাথে আচ্ছা, আমাদের ভাই, আমি আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাবো যে হুম। এই পরীক্ষার যে সময় 6 ঘন্টা, তো দেখা যায় হুম। যে বাংলাদেশে এফসিপিএস পরীক্ষা আমি যদিও দেই নাই এখনো, তো খুব সম্ভবত ওইটা 3 ঘন্টা বা 4 ঘন্টার একটা পরীক্ষা। তো এই ৪ ক্ষেত্রে ঘন্টা এখন। দেখা যায় যে আমরা এমবিবিএস পরীক্ষাও আমরা 3 ঘন্টায় দেই, আবার এফসিপিএস পরীক্ষা যারা দেয় তারা 4 ঘন্টায় দেয়। এই ক্ষেত্রে এমআরসিএস পরীক্ষাটা একটু আলাদা, পুরো একটা 6 ঘন্টার প্রিপারেশন, মানে 6 ঘন্টা বসে থেকে আমাকে একটা পরীক্ষা দিতে হবে, যেটা আমার কাছে নিজের কাছে অনেক চ্যালেঞ্জিং লেগেছিল। আর আসলে ওই 6 ঘন্টা মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেওয়া এবং একটার পর একটা প্রশ্ন আসা এবং ওটার অ্যান্সার সঠিকভাবে দেওয়া একটা চ্যালেঞ্জ। তো ভাই, এই দিক থেকে আপনি আমাদের যারা শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত আছে তাদেরকে একটু কি টিপস দিবেন যে আসলে ওর আগে থেকেই যাতে একটা মেন্টাল প্রিপারেশন ভাবে নিতে পারে যে একটা লম্বা সময় পরীক্ষা দিতে হবে এবং কি কি আসলে জিনিসগুলো আমাদের মাথায় রাখা উচিত ভাইয়া? আচ্ছা। তো ফার্স্ট অফ অল বেসিক পরীক্ষাটা হয় ৩ ঘন্টা, তারপর ১ ঘন্টা গ্যাপ হয় এবং লাস্টের ২ ঘন্টা ক্লিনিক্যাল মানে পরীক্ষাটা হয়। তো বেসিকের আমার আমার পরীক্ষা দিয়ে বা স্টুডেন্টদের ফিডব্যাক নিয়ে যেটা মনে হয়েছে, টাইম ম্যানেজমেন্টের সমস্যা তেমন হয় না। আর হচ্ছে যে টাইম ম্যানেজমেন্টটা আসলে আমি তো আগেই বলছি যে ওরা অত মানে ক্রুশিয়াল কোশ্চেন দেয় না যে আপনি বাকি অপশনগুলো এক্সক্লুডই করতে পারবেন না। আপনি ইজিলি অপশন এক্সক্লুড করতে পারবেন, ধরতে পারবেন, যদি আপনি ঠিকঠাক মতো জাস্ট থিমটা নিয়ে যান এক্সাম হলে। তো এইজন্য টাইমের ব্যাপারটা ১ম এ শুনলেও অনেক বেশি মনে হলেও আ আপনি পারবেন। টাইম নিয়ে আপনার সমস্যা হবে না। কারণ there is nothing to write about. আমাদের কোনো গোল্লা পূরণও করা লাগতেছে না অথবা কোনো কিছু লেখাও লাগতেছে না। জাস্ট কম্পিউটার মনিটরে একটার পর একটা কোয়েশ্চেন আসে এবং
যে সিস্টেমে পরীক্ষা হয় পিয়ারসন ভিউ তাদের সফটওয়্যার খুবই আপডেটেড এবং আপনি ইজিলি অ্যাক্সেসিবল। বোঝা যায় যে একটা কোশ্চেন আসতেছে, আমি কোশ্চেন গুলো মার্ক করে রাখা যায়, অ্যান্সার দিয়েও মার্ক করে রাখা যায় যে না আমি পরে এগুলা রিভিউ করব। তো সিস্টেমটা খুবই অ্যাক্সেসিবল। তো এটা অনেক হেল্প করে যে যেহেতু আমার প্রত্যেকটা কোশ্চেনের একটা করে ইন্ডিভিজুয়াল গোল্লা পূরণ করা লাগতেছে না, আমি শুধু মাউসের কার্সারটা মানে অ্যান্সারের ওখানে নিয়ে আমি ক্লিক করতে পারি। আমি ইজিলি যদি কনফিউজ থাকে সেটাকে মার্ক করতে পারি, মার্ক করে পরে আবার রিভিউ করতে পারি। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে কোনো নেগেটিভ মার্ক নেই এই পরীক্ষাটায়, এটাও একটা প্লাস পয়েন্ট পাস করার জন্য। সো আমি কোনো অ্যান্সারই মানে কোনো কোশ্চেনই হয়তোবা মানে ছেড়ে আসবো না পরীক্ষার হলে, এইটা থাকবে। আর আপনি যদি প্রিপারেশন অপটিমাম নেন, আপনার টাইম ম্যানেজমেন্টে কোনো সমস্যা হবে না এই পরীক্ষাটা দিতে। এমনও হতে পারে আপনি পরীক্ষা দিয়ে 15-20 মিনিট করে আপনার বসে থাকা লাগতে পারে, কারণ আপনি তো কোনো মানে কোনো কিছু লিখতেছেন না। So, এই সময়টা কিন্তু সেভ হচ্ছে, এই সময়টা সেভ হচ্ছে এবং আপনার কনফিউজ হওয়ার সুযোগ নাই। দেখা যাচ্ছে আপনি 300টা কোশ্চেন গোল্লা পূরণ করতে গেলেও দুই একটা কিন্তু ভুল হয়, আমার অ্যান্সার স্ক্রিপ্টেও ভুল হয়। কিন্তু ওদের সিস্টেমের কারণে এই সুবিধাটা ক্যান্ডিডেটরা পায় যে আপনি ইচ্ছা করলেই একটা একটা করেই কোশ্চেন হবে। আপনার ওই টেনশন নাই যে আমি কি 9 নাম্বার দিতে যে 10 নাম্বারে গোল্লা পূরণ করলাম, মানে সেই ভয়টা বা সেই টাইম যেটা সেই স্পেন্ড হয় সেই সুবিধাটা কিন্তু পিয়ারসন বি ওদের ওই সিস্টেমে আপগ্রেডেড করা। তো এই জন্য টাইম ম্যানেজমেন্ট কোনো সমস্যা হয় না, আপনি ইজিলি পরীক্ষাটা শেষ করতে পারবেন। আর ওই 5 ঘন্টার পরীক্ষা দেওয়ার যে এনার্জি দরকার সেটা আপনি আস্তে আস্তে ওই জেনেসিস এর মক গুলা দিতে দিতে আপনার মাথার ভিতরে ওই এক্সপিরিয়েন্সটা হয়ে যাবে। সো এইটা নিয়ে ওরি করার দরকার নেই এটাই। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আসলে পরীক্ষাটা তো হয় 5 ঘন্টার বা ব্রেক নিয়ে 6 ঘন্টা বলি, বাট এটার প্রিপারেশন তো থাকে আসলে 5 থেকে 6 মাসের একটা প্রিপারেশন। হ্যাঁ, তো প্রিপারেশনটাই আপনি ওইভাবে নিবেন যেন আসলে আপনার 5 থেকে 6 ঘন্টা আপনার কাছে সেটা কোনো ব্যাপার হবে না, কারণ আপনি এখানে অনেকবার মক দিবেন। মক দিতে দিতে অলরেডি আপনি অভ্যস্ত হয়ে যাবেন যে কিভাবে আপনি আপনার কনসেন্ট্রেশন, পেশেন্ট কিভাবে ধরে রাখবেন আসলে সেই 5 ঘন্টার একটা পরীক্ষার জন্য। আমি এর মধ্যে একটু আপনাদেরকে সিলেবাসটা বা পরীক্ষার যে মার্কিং পদ্ধতি সেটা একটু জানিয়ে দিই। সেটা হচ্ছে আমাদের পরীক্ষাটা হয়ে থাকে টোটাল 5 ঘন্টার। পেপার 1-এ থাকে 180 মার্ক আর পেপার 2-তে থাকে 120 মার্ক। 180 মার্কের পরীক্ষাটা হয় 3 ঘন্টার। পেপার 2 এর ক্ষেত্রে যে 120 মার্ক সেটা হয়ে থাকে 2 ঘন্টায়। মাঝখানে আপনি 1 আওয়ারের ব্রেক পাবেন। পেপার 1-এর মধ্যে দেখা যায় যে মেজর নাম্বার থাকে হচ্ছে অ্যানাটমিতে, নিয়ার অ্যাবাউট 75টা কোয়েশ্চেন আসে অ্যানাটমিতে। আপনি যদি পাস করতে চান প্রথমবারেই আমি বলবো যে আপনি অ্যানাটমিতে বেশি ফোকাস করবেন, কারণ অ্যানাটমির 75-এর মধ্যে যদি আপনি অ্যাটলিস্ট 67 বা 70 আপ উঠায় ফেলেন আপনার কিন্তু পাস করাটা সহজ হয়ে যায়। আর বাকি থাকে ফিজিওলজি, মাইক্রোবায়োলজি। ভাইয়া যেভাবে বললো মাইক্রোবায়োলজি আসলে রিকলস গুলা পড়লে সেখান থেকে কমন আসে। ফিজিওলজিটা অনেক সময় কমন আসে, অনেক সময় আসে না। বা প্যাথোলজি যে প্রশ্নগুলো থাকে এগুলো মোটামুটি দেখা যায় যে আপনার যদি বেসিকটা ভালো থাকে, যদি আপনি শীটগুলা পড়েন সেখান থেকে আশা করি কমন পাবেন। পেপার 2 এর ক্ষেত্রে 120 মার্কের মধ্যে মেজর পোর্শন যেগুলো আসে সেটার মধ্যে অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমা, অ্যাকিউট ইমার্জেন্সি, পেরি অপারেটিভ, পোস্ট অপারেটিভ, এই তিনটা যেমন একটা মেজর পোর্শনের কোয়েশ্চেন এখান থেকে আসে। আবার রিসেন্ট ইয়ারে কোয়েশ্চেন যেহেতু চেঞ্জ হচ্ছে, আমি আমার পরীক্ষাতে যতটুকু ফেস করেছি যে ওরা এক্স-রে বেসড অ্যান্ড এই যে ইমেজিং বেসড কিছু কোয়েশ্চেন এখন দেয় এক্সরেতে ফাইন্ডিং গুলা। সো আপনি যখন এখানে যে টপিক গুলা পড়ানো হয় সেই টপিক গুলা যখন পড়বেন এটার ক্ষেত্রে আপনার ডায়াগনস্টিক যেই আমরা যেই ডায়াগনোসিস এর জন্য যেই ফাইন্ডিং গুলা পাই আপনি চেষ্টা করবেন যে সেটা একটু গুগল করে হলেও বা আমরা আমাদের যে ক্লাসগুলো নেওয়া হবে সেখানে হয়তো দেখিয়ে দিবে যে আসলে আমরা কি কি ফাইন্ডিংটা আসলেই পাই। আপনি এক্সরে ফাইন্ডিংটা দেখে রাখবেন, কারণ আমার মনে হয়েছে যে আমি এমন একটা কোশ্চেন ফেস করেছি যেটা আমি আমার এমবিবিএস লাইফে দেখি নাই, ওটা আমি ফার্স্ট ওখানেই ওই এক্সরেটা পেয়েছি। সো এখনকার যেহেতু কোশ্চেন গুলা চেঞ্জ হচ্ছে, সো আপনিও চেষ্টা করবেন যে একটু আপডেটেড নলেজ রাখার। যে জিনিসটা আপনি জানেন যে আগের পরীক্ষাগুলোতে হয়তো আপনার ডায়াগনোসিস পর্যন্ত আসতো, আপনি এখন একটু ম্যানেজমেন্ট সম্বন্ধে জানেন। বা যদি কোনো কোশ্চেনের ম্যানেজমেন্ট সম্বন্ধে আসে জাস্ট নামটা আপনি একটু প্রসিডিউরটা সম্বন্ধে জানেন, তার মানে হলো যে আপনি রিকলসে যতগুলো জিনিস পড়েছেন আপনি তার চাইতে এক ধাপ একটু এগিয়ে পড়ে রাখবেন, তাহলে দেখবেন কমন পাবেন। আর ভাইয়া যেভাবে বললো যে বিগত 5 বছরের কোশ্চেন সলভ করবেন, সেটা তো অবশ্যই আপনি সলভ করবেন এবং ওই যে টপিকটা থেকে আসছে সেই টপিকটা ইন ডিটেলস উইথ এক্সপ্লেনেশন পড়বেন। আচ্ছা, আমাদের মধ্যে আমাদের সাথে আরেকজন গেস্ট উপস্থিত আছেন। আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর গোলাম আহমেদ ফাহিম ভাইয়া। উনি আমাদের সাথে যুক্ত আছেন। আমরা এখন ভাইয়ার কাছে চলে যাব। ভাইয়া আমাকে কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে? জি জি ভাইয়া, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
জি, আচ্ছা, আমরা আসলে নতুন একটা ব্যাচ শুরু করতে যাচ্ছি সামনে এমআরসিএস পার্টি উপলক্ষে। তো যারা আপনারা পার্টিসিপেন্ট আছেন এখানে, আপনাদের সবারই হয়তো একটা ডিজায়ার আছে যে আমরা একটা, মানে যদি বলি যে ডিগ্রির কথা বলি, যে আমরা সবাই আসলে দেশে এফসিপিএস বা এমএস রেসিডেন্সি কোর্স এগুলোর জন্য সবাই চেষ্টা করতে থাকি সবসময়। এরপর পাশেও সবার একটা স্বপ্ন থাকে যে আমরা বাইরের কোনো একটা ডিগ্রি বা কোনো একটা মেম্বারশিপ এক্সাম দেই আর কি, বা যারা মুভ করতেছি আমরা দেশের বাইরে। এখন তো সিচুয়েশনটা এরকম হয়ে যাচ্ছে যে ম্যাক্সিমাম আমরা যারা পাশ করতেছি সবার একটা কোশ্চেন থাকে যে কত ইজিলি বা কোথায় আমরা মুভ করতে পারি, কোন পরীক্ষাগুলো আমাদের জন্য সহজ এটা। তো সেই ক্ষেত্রে আমার নিজের ব্যক্তিগত যে মতামত, যে এমআরসিএস যে পরীক্ষাটা, যদি আমাদের কোনো আইডিয়া নাও থাকে, আমরা মানে নিঃসন্দেহে বলতে পারি যে পরীক্ষাটা ওভারঅল যতগুলো পরীক্ষা আছে বাইরের যে অনেকগুলো লাইসেন্সিং এক্সাম সবগুলোর সাথে কম্পেয়ার করলে পরীক্ষাটা কম্পারেটিভলি ইজি। কিন্তু এই জিনিসটা তখনই ইজি হবে আপনাদের জন্য যখন আপনাদের একটা প্রপার একটা গাইডলাইন থাকবে আপনাদের সামনে, আপনাদের কাছে যখন ম্যাটেরিয়ালস গুলো থাকবে অ্যাভেলেবেল, যে কোথা থেকে পড়তে হবে, কতটুকু পড়তে হবে। তো সেই জিনিসটাই আমাদের এই জেনেসিস এর আমরা যে ব্যাচগুলো আমরা একটার পর একটা কন্টিনিউ করতেছি, ওনাদের কাছ থেকেও যদি আপনারা প্রিভিয়াস স্টুডেন্টদের কাছ থেকে যদি কিছু রিভিউ নেন বা শুনেন তাহলে হয়তো জানতে পারবেন যে আমাদের পড়ানোর ম্যাটেরিয়ালস গুলো কিরকম বা আমরা কিভাবে আগাই। আমাদের কোর্সে দেখা যায় আমরা ইউজুয়ালি রিকল বা যেই ম্যাটেরিয়ালস গুলো আছে এগুলোর উপরে বেশি গুরুত্ব দিয়ে আমরা সেভাবে পরীক্ষার জন্য আগাই। সামনের দিকে আমরা যদি একটা সিলেবাস ধরে বা টপিক ওয়াইজ যেভাবে আমাদের কোচিং এ সাজানো আছে, যদি আমরা আস্তে আস্তে আগাই তাহলে দেখা যায় যে 3 থেকে 4 মাস ইজ মোর দেন এনাফ প্রিপারেশন নেওয়ার জন্য। এবং মোটামুটি অলমোস্ট যারা পরীক্ষা দিচ্ছে আমাদের ডিরেকশন ফলো করলে দেখা যায় যে সবাই ইনশাল্লাহ ভালো করে। আর বাকি আপনারা যারা আছেন আপনারা তো বিভিন্ন পরীক্ষা দিচ্ছেন, এই পরীক্ষার প্রিপারেশন তো অলমোস্ট সবারই কম বেশি যাই হোক থাকে, সেই প্রিপারেশনটার সাথে আমাদের যে গাইডলাইনটা এটা ফলো করলে আমার মনে হয় যে আপনাদের জন্য আহ, এই পরীক্ষাটা পাস করা খুব ইজি হয়ে যায় আর কি। তাই আমি বলবো যে আসলে আপনারা পরীক্ষা যখনই দেন, প্রিপারেশন আপনারা যখনই নিয়ত করবেন যে আমি এখনই পরীক্ষাটা দিব বা সামনে 1 বছর পরে বা 6 মাস পরে বা 3 মাস পরে দিব, আমি বলবো যে যখনই মনে আসবে যে পরীক্ষাটা দিব সেই দিন থেকে আপনার স্টার্ট করা উচিত প্রিপারেশনটা। এবং এই প্রিপারেশনের জন্য একটা প্রপার গাইডলাইন দরকার। সেই গাইডলাইনটা আশা করি আমরা আপনাদেরকে খুব ভালোভাবে দিতে পারবো এখান থেকে। তারপর শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। যেহেতু আসলে পার্টিসিপেন্টদের যদি কোনো কোশ্চেন থাকে আমি ওনাদের আসলে কোশ্চেনের একটু দুই একটা অ্যান্সার দিতে চাই, যে ওনারা আসলে কি জানতে চাচ্ছে, ওনাদের এই পরীক্ষার সম্পর্কে কি আইডিয়া আছে ওনাদের। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার একটা কোয়েশ্চেন ছিল যে জি, I have just finished my final prof. So if I want to start for MRCS, how should I initiate my studies? আচ্ছা, ইনিশিয়ালি যদি আমরা স্টার্ট করতে চাই আমাদের প্রিপারেশন, আপনার যেহেতু ইন্টার্নি শেষ হয়েছে নাকি ফাইনাল No, প্রফ no, শেষ no. হয়েছে? I haven't finished my internship. I have just given my জাস্ট, final prof. ওকে ওকে। তাহলে আমি বলবো সেক্ষেত্রে আপনার যেহেতু ফাইনাল প্রফ এক্সামটা মাত্র শেষ হয়েছে, আপনি আমাদের এমআরসিএস পার্টে এক্সামটা আসলে দুইটা দুইটা সেগমেন্ট হয়, একটা হচ্ছে বেসিক পার্ট থাকে এখানে আর একটা থাকে ক্লিনিক্যাল পার্ট। আপনার যেহেতু ফাইনাল পার্ট শেষ হয়েছে এখন ইন্টার্নশিপ শুরু করেননি, সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার জন্য বেটার হচ্ছে যে ফার্স্ট ইয়ার থেকে ফিফথ ইয়ার পর্যন্ত যে বেসিক সাবজেক্ট গুলো আছে এইগুলো সবগুলো থেকে আমাদের কোশ্চেন আসে, সেই বেসিক জিনিসগুলো আপনাকে প্রিপারেশন শুরু করার জন্য। এবং যখন আপনি ইন্টার্নশিপ স্টার্ট করবেন বিভিন্ন ওয়ার্ডে প্লেসমেন্ট থাকবে আপনার, ওই সময় যেই ওয়ার্ডে যখন থাকবেন সেই ওয়ার্ডের সাথে সাথেই যদি ক্লিনিক্যাল পার্টটা আপনি প্রিপারেশন নিতে থাকেন আস্তে আস্তে, তাহলে আমার মনে হবে যে আপনার এট দ্য এন্ড অফ ইন্টার্নশিপ দেখবেন যে আপনার মোটামুটি ফুল প্রিপারেশনটা কমপ্লিট হয়ে গিয়েছে পরীক্ষার জন্য। Thank you. আর কেউ কিছু বলতে চান? কারো কিছু জানার থাকলে জিজ্ঞাসা করতে পারেন। আসলে কি এই পরীক্ষাগুলো আমাদের কাছে তো আননোন, কারণ আমরা আমাদের দেশের যে এফসিপিএস বা রেসিডেন্সির যে কোর্স কারিকুলাম এইটা আমরা সবাই জানি কম বেশি কোত্থেকে পড়তে হবে কি পড়তে হবে। কিন্তু এমআরসিএস বা যে কোনো লাইসেন্সিং এক্সাম বা বাইরের যে পরীক্ষাগুলো থাকে এগুলো সম্পর্কে আমরা এতটা জানি না। আমাদের মেইন ল্যাকিংসটা হচ্ছে এখানে যে আমরা জানি না কি পড়তে হবে, কতটুকু পড়তে হবে এবং কোথা থেকে পড়তে হবে। এই জিনিসটার জন্যই আসলে আমাদের এই কোর্স চালু করা।
আমার মনে হয় যে আপনারা কোর্সে ভর্তি হন, কোর্সে আমাদের সাথে জয়েন করেন, তাহলে আপনাদের 3 থেকে 4 মাস সময় ইজ এনাফ ফর ইউর প্রিপারেশন। তো ঠিক আছে, যদি আর কোনো কারো কোশ্চেন না থাকে আমি তাহলে এখানে শেষ করছি আপনাদের সাথে। আহ, আপনাদের সাথে এখন সুমন সেন স্যার উনি আছেন, উনি আপনাদের সাথে কন্টিনিউ করবেন বাকিটা। ওকে, থ্যাংক ইউ সবাইকে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাদের যারা পার্টিসিপেন্ট আছেন, যারা আমাদের সাথে জুমে অ্যাড হয়েছেন, তাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা এখনো করতে পারেন। আচ্ছা, যে আমি একটু অ্যাড করি, মানে যে Please, আপুটা ভাইয়া। কোশ্চেনটা করলো, হ্যাঁ, যে she just appeared her final prop, but she hasn't started any preparation. So there is nothing gap in your basic segment, okay? Your basic segment is already done through the MRCS preparation, okay? So now you need just a clarification about the clinical segment, okay? সো ক্লিনিক্যাল সেগমেন্টের ওই গ্যাপটা আমরা হয়তো বা একটু মানে ফিল আপ করতে পারবো আর কি, এটাই। আর কোনো কোশ্চেন থাকলে আপুরা একটু। ভাইয়া, আমি একটু আপনার কাছে জানতে চাইবো, আসলে যারা এই যে একটু আগে যে আমাদের প্রশ্ন করলেন, ও জাস্ট ওর ফাইনাল প্রফ শেষ করেছে, আসলে ভাইয়া এমআরসিএস এর আমরা জানতে চাচ্ছি যে এমআরসিএস কমপ্লিট করলে দেশে বা দেশের বাইরের একটু অপরচুনিটি সম্বন্ধে যদি একটু আমাদের ধারণা দিতেন ভাইয়া। আমরা হয়তো অনেকে জানি, আবার অনেকে জানি না। তো এইটা একটু যদি ভাই আমাদের সাথে শেয়ার করতেন। Okay, that is the I think that is a very crucial question এবং cornerstone of today's discussion, I hope, because what are the opportunity after MRCS? So first of all, যে কান্ট্রিতে আমরা পরীক্ষাটা দিই, যে কান্ট্রির আন্ডারে, আমি তাদের নিয়ে কথা বলবো। রিসেন্টলি অনেক শোনা যায় যে না এমআরসিএস দিয়ে, এমআরসিপি দিয়ে বা এমআরসিইউজি দিয়ে নাকি জব পাওয়া যায় না, বা এরকম একটা প্রচলিত। এটা অনেকাংশে সত্য আবার মিথ্যা, কারণ আপনি কিভাবে আপনার সিভি এনরিচ করবেন, আপনি পোস্ট নমিনাল একটা এমআরসিএস অ্যাড করে আপনি কিছু সার্জিক্যাল অথবা অনারারি অথবা ইন্টার্নশিপের যে জিনিসগুলো আপনি জানেন, সাপোজ আপনি যে একটা অ্যাবসেস ড্রেন করতে পারেন, আপনি একটা লাইপোমা এক্সিশন করতে পারেন, সেটাও আপনার একটা সার্জিক্যাল স্কিল। আপনার সিভিটা ওইভাবে এনরিচ করলে এবং একটু জাস্ট যারা রিসেন্ট পাস করে, হ্যাঁ, তাদের হচ্ছে যে আপনার সিভির ইয়েটা বেশি থাকে। ওরা কিন্তু গ্রাজুয়েশন ইয়ারটা চেক করে যে একটা ক্যান্ডিডেট লাস্ট কবে গ্রাজুয়েশন করছে এবং এখন সে এনএসএস অ্যাপ্লাই করতেছে। তো এই গ্যাপটা বেশি হলে ওরা এটার একটা নেগেটিভ হিসেবে দেখে। সো একটু যারা আর্লি আছেন তাদের জন্য এই কোর্সটা আরো বেটার, হ্যাঁ, 1 নাম্বার। আর অন্যান্য দেশে বলতে আপনি এমআরসিএস এর পরে ইউকের 4টা দেশে তো জব করতে পারবেন। আপনি এনএসএস এ 1 বছর বা 1.5 বছর এক্সপিরিয়েন্স থাকলে ইউ ক্যান ইজিলি শিফট টু অস্ট্রেলিয়া, এবং আরো মিডল ইস্টের কিছু কান্ট্রিতে আপনার জন্য জব অপরচুনিটি থাকবে। হ্যাঁ, যদিও এত ইজি না যে আপনি এমআরসিএস করেই জব পাবেন, আপনাকে একটু মানে ডিগিং করতে হবে ব্যাপারগুলোতে। যেমন আমরা অনেকেই জানি না, এখন বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে অলরেডি সিনিয়র মেডিকেল অফিসার পোস্ট বা ক্লিনিক্যাল অ্যাসোসিয়েট হিসেবে এমআরসিএস কমপ্লিট করে বাংলাদেশ থেকে অনেকেই জব করতেছেন। সো কিন্তু সিঙ্গাপুরেরও কিছু লিমিটেশন আছে, ওখানে দীর্ঘ টাইম জব করা যায় না, কিন্তু ইনিশিয়ালি 2 বা 3 বছর পর্যন্ত সিঙ্গাপুরে অ্যাজ এ ক্লিনিক্যাল অ্যাসোসিয়েট হিসেবে জব করা যায়। আমি নিজেই 2 থেকে 3টা ইন্টারভিউ দিছি, সিলেক্ট হয়েছি, এবং আমি আসলে ওইগুলাতে জয়েন করি নাই, কারণ আমার আলটিমেট লক্ষ্য হচ্ছে এনএসএস এ যাওয়া, এটাই। So there is opportunity until you have to enrich your CV by a professional CV maker, যেটা আপনি জিএমসি রেজিস্ট্রেশনের পরে হয়তোবা বুঝতে পারবেন। জব মার্কেট ইজ অলওয়েজ ওপেন, হয়তোবা মাঝে মাঝে ফ্লাকচুয়েট করে যে কমে বাড়ে অথবা দেখা যাচ্ছে রিক্রুটমেন্ট অনুযায়ী, কিন্তু দেয়ার ইজ এ স্কোপ, there is a scope to be permanent in the UK through MRCS. Still now the opportunity is open. Okay. থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আসলে আমাদের মধ্যে এখন ম্যাক্সিমাম ডক্টরদের একটা টেন্ডেন্সি থাকে যে বাইরে ক্যারিয়ার করার, আইদার ইটস অস্ট্রেলিয়া অর ইংল্যান্ড অর ইউকে। সো আই হোপ যে এমআরসিএস মানে এমআরসিএস পরবর্তীতে যেই জিনিসগুলো আমাদের সামনে ওপেন থাকবে, আমাদের যে ডোর গুলো ওপেন থাকবে, সেগুলো আপনি খুব সুন্দরভাবে সবাইকে বলেছেন। যদিও আমিও জানি যে আসলে সিভিটাই আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, এমআরসিএস করে সিভি এনরিচ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট।
সো ধন্যবাদ ভাইয়া। আমাদের সাথে জুমে যারা পার্টিসিপেন্ট আছেন, কারো কি কোনো প্রশ্ন আছে? না হলে আমরা আসলে সেশনটা শেষ করে দিব। আচ্ছা, কারো হয়তো প্রশ্ন নেই। সো আসলে এতক্ষণ ধরে যারা আমাদের সাথে যুক্ত ছিলেন বা ফেসবুক লাইভে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটা সরাসরি দেখেছেন, তাদের সবাইকে আসলে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা আশা করব যে আপনাদের যে আগামী দিনের যাত্রা এমআরসিএস পার্ট এ এর আমাদের যে নতুন ব্যাচটি শুরু হতে যাচ্ছে সেপ্টেম্বর 25 কে সামনে রেখে, আশা করি এই যাত্রায় জেনেসিস আপনাদের সহযোগী হবে এবং আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যেই লক্ষ্য বা কাঙ্ক্ষিত সেই ড্রিমটা আপনারা অ্যাচিভ করতে পারবেন এবং জেনেসিস আপনাদের সাফল্যের অংশীদারি হবে। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।